তো এখন 10 কিউবিক মিটার তুমি ছাড়লা, কিন্তু 10 কিউবিক মিটার কিন্তু এই ফিল্ডে যে পৌঁছাবে না। কেন পৌঁছাবে না? কারণ হচ্ছে যখন এটা ড্রেন দিয়ে যাবে, যখন এটা পাইপ দিয়ে যাবে, কিছু কনভেন্স লস হবে। যেমন ধরো ড্রেনটা যদি মাটির হয় তাহলে লস অনেক বেশি হবে। ড্রেন যদি কংক্রিটের হয় কিছুটা কম হবে, প্লাস্টিকের যদি হয় কিছুটা কম হবে। ড্রেনটা যদি খোলা হয় বেশি হবে, ড্রেনটা যদি কনফাইন্ড হয় মানে পাইপ হয় সেক্ষেত্রে কিছুটা কম হবে। আবার মানে নানান ধরনের লস আছে। কেমন? যেমন ধরো পাইপ, তুমি প্লাস্টিকের এক ধরনের পাইপ আছে যেটা হচ্ছে ধরো পলিইথিলিন বা এই ধরনের পলিপ্রোপিলিনের এক ধরনের পাইপ আছে, যেটা হচ্ছে ধরো তোমার কি বলে পোর্টেবল পাইপ। যে কোনো জায়গায় নিয়ে যায়, মেশিন সেট করে, ধরো নদীতে সেট করলো, করে সেই পাইপ দিয়ে সেচ দেওয়া যায়, এরকম পাইপ আছে। আবার ধরো প্লাস্টিক পাইপ আছে যেটা পিভিসি পাইপ, এরকম আছে। এখন সাপোজ চিন্তা করো যে ধরো পিভিসি পাইপ একটু শক্ত আর পলিপ্রপিলিন তো এটা বেশি ইউজ করা যায় না, হয়তো কয়েকদিন ইউজ করলে দেখা যায় অনেক ছিদ্র বের হয়ে যায়। সেই পাইপ দিয়ে যদি তোমার আহ পানি দিতে হয় একটা ক্ষেতে, ধরো দিচ্ছে, এর মধ্যে হাজার হাজার ছিদ্র আছে, এখন পানি এখান থেকে বের হয়ে যাচ্ছে, এটা একটা লস। এটা তো সেই ফিল্ডে যাচ্ছে না। আবার ধরো এখন মাটির ড্রেন দিয়ে যাচ্ছে, মানে জাস্ট একটা মাটির নালা, সেখান দিয়ে পানি খেতে দেওয়া হচ্ছে। এইখানে কি সমস্যাটা? এখানে সিপেজ হবে ওয়াটারের, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো এইখান থেকে ধরো তোমার, এটা যেহেতু ওপেন ড্রেন, এখান থেকে কিছু ইভাপোরেশন হবে। তারপর যদি র্যাট হোল থাকে সেখান দিয়ে হয়তো পানি চলে যাবে। আবার মানে এখান থেকে যে যাওয়ার যে লসটা, দেখা যাবে বিভিন্ন জায়গায় গর্ত টর্ত থাকবে, সেখানে পানি আটকায় থাকবে। তার মানে এই যে লস গুলা হচ্ছে, তো এই এখন এই যে ওয়াটার তুমি যে ছাড়ছো, তোমার যে মেশিনটা যে জায়গায় আছে সেখান থেকে ধরো 3 কিউবিক মিটার ওয়াটার দরকার, তুমি 3 কিউবিক মিটারই ছাড়ছো, সেখানে হিসাব করলে তুমি দেখতে পাচ্ছ যে হ্যাঁ 3 কিউবিক মিটারই আমার বের হচ্ছে বা আমার মেশিন থেকে যাচ্ছে। কিন্তু তুমি যদি এটা ফিল্ডে যে মাপো হয়তো 2 বা 2.5 যাবে। আবার মাঝামাঝি কোনো একটা স্থানে হয়তো মাপলে, ধরো ফিল্ডে সাপোজ 2 গেল, মাঝামাঝি কোনো একটা স্থানে হয়তো দেখা যাবে 2.5 যাবে, কোথাও একটা হয়তো 2.8 যাবে। তো এরকম এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হবে। তার মানে ফিল্ডে কতটুকু যাবে, মানে ফিল্ডে 3 আনার জন্য আমার যেহেতু 3 দরকার, আমরা একটা একটা সাপোজ একটা বললাম আর কি, 3 কিউবিক মিটার ওয়াটার যেহেতু দরকার আমার ফিল্ডে যার ইয়াতে, তাহলে সেটা রিকোয়ার্ড যতটুকু দরকার সেটাকে আনার জন্য আমাকে লস গুলা যোগ করে ছাড়তে হবে এখান থেকে। ওই ফিল্ডে আমি যতটুকু চাচ্ছি প্লাস হচ্ছে এই লসটাকে আমাকে এখানে যোগ করে দিতে হবে, না হলে কিন্তু ফিল্ডে আমি পর্যাপ্ত ওয়াটার পাবো না। এটা একটা বিষয়। তো এই জন্য এটা দেখবো আমরা যে ভেরিয়েশন অফ ডিউটি উইথ দা প্লেস অফ ইটস মেজারমেন্ট। তো বিভিন্ন জায়গায় মেজার করার ফলে, মানে কোথায় মেজার করলে কি পরিমাণ ডিউটি আমরা পাবো সেই জায়গায়, সেটার একটা ইয়া দেখবো আমরা। The duty varies with the place of measurement because its continuous conveyance loss as water flows. The duty of water goes increasing as water flows. তো এখন দেখো যেটা বললাম আমি, কনভেন্স লসের কারণে এটার ইয়াটা হয় এবং এটা যত যাবে তত এই লসটা বাড়তে থাকবে। ফর এক্সাম্পল, ইন দ্য ফিগার লেটস সি, এই ফিগার সি তে, এই যে ফিগারটা আছে এখানে কি দেখা যাচ্ছে যে with the head of the water at B will be at be the head of the water course of the channel and A is the head of the distributary. তো এই যে A হচ্ছে ডিস্ট্রিবিউটরি চ্যানেল, এটা হচ্ছে একটা মেইন চ্যানেল। সাপোজ এইখান থেকে এই যে ছোট ছোট চ্যানেলে ধরো তুমি এখন একটা প্রধান একটা চ্যানেল চলে গেল, ওইখান থেকে তোমার ক্ষেতে একটা গেল, তার ক্ষেতে একটা গেল, ওর ক্ষেতে একটা গেল, এরকম বিভিন্ন ক্ষেতে যে চ্যানেল গুলা যায় ছোট ছোট, মানে রিভারের মতো মেইন চ্যানেল, তারপর ডিস্ট্রিবিউটরি এই ধরনের থাকে না। তো এরকম যে এটা হচ্ছে ডিস্ট্রিবিউটরি চ্যানেল। তো এই ছোট চ্যানেল দিয়ে এখানে ওয়াটারটা আসলো এবং দেন হচ্ছে এখান থেকে এই ফিল্ডে আরেকটা ইয়া চ্যানেলের মাধ্যমে ফিল্ডে গেল। তো এই যে এতে যে হেডটা পাওয়া যাবে বা এতে যে ওয়াটার ফ্লোটা পাওয়া যাবে, তো সেটা হচ্ছে মেইন চ্যানেলের বা ডিস্ট্রিবিউটরের মুখে। এবং এই বিতে যেটা পাওয়া যাবে, এই এ আর বি এর মধ্যে কিন্তু অনেক পার্থক্য হয়ে যাবে। অথবা এই এ আর যেখান থেকে মেশিন আছে সেখানে এই দুইটার মধ্যে অনেক পার্থক্য হয়ে যাবে। এটা হচ্ছে একটা বিষয়।
So let the area of the field is 1700 hectare, and let 1 cubic water be required to be delivered at the point C for the growth of the crop. তো এখানে ধরো 1700 হেক্টর আছে এবং এই জায়গায় 1 কিউবিক মিটার ওয়াটার পার সেকেন্ড দরকার। তো এখন যদি তাই হয় তাহলে কি হচ্ছে, ডেলিভারি এট পয়েন্ট সি ফর দ্য গ্রোথ অফ দ্য ক্রপ, এই ক্রপের গ্রোথের জন্য লাগবে। দাস দ্য ডিউটি অফ দ্য হেড of the field will be 1700 হেক্টর পার কিউমেক। তার মানে এই ফিল্ডের ডিউটি কিন্তু 1700 হেক্টর পার কিউমেক, ঠিক আছে। এটা কিন্তু যেখান থেকে দিচ্ছ সেচ মেশিন সেখান থেকে কিন্তু না। assume the conveyance loss at B and C would be 0.1 কিউমেক। তো এখানে ধরো এই বি আর সি তে ধরো 1 কিউমেক 0.1 কিউমেক লস আছে। the discharge required to be 1.1 কিউমেক। এই কনভেন্স লস যদি আমরা শুধু ক্যালকুলেট হিসাব করি, তারপরেও 1.1 কিউমেক দিতে হবে আমার কোথা থেকে, যে মেশিন থেকে। তাহলে এখানকার তোমার ডিউটি কি হবে, 1700 ভাগ 1.1, তাহলে 15.45 হেক্টর পার কিউমেক অনলি। Again, if loss between A and B taken equal to 0.2 cubic, যদি 0.2 cubic যদি আবার নেয় তাহলে কি হবে, the distributor তে আবার হচ্ছে 1.1 plus 0.2 cubic, এটা দুটো যোগ করে আবার 1.3 cubic ওইখান থেকে ছাড়তে হবে। then 1 cubic will be reached to the head। তো এটাই হচ্ছে বিষয়টা। তো সেই ক্ষেত্রে ডিউটি কতটুকু হবে, এই 1700 ভাগ 1.3, তাহলে 1308 হেক্টর পার কিউমেক অনলি। তো এই যে বিষয়টা, এই লসটাকে তোমাকে হিসাব করতে জানতে হবে যে কি পরিমাণ লস হচ্ছে। কারণ অন্যান্য লস হতে পারে, যেমন এখানে কনভেন্স লস বলতে এখানে সবই বোঝাইছে, সিপেজের মাধ্যমে বা এখানে ধরো কি বলে তোমার হচ্ছে গিয়ে হয়তো কোনো একটা হোলের মাধ্যমে ওয়াটার চলে গেল, অথবা দেখা যাচ্ছে এটা ইভাপোরেশন হয়ে গেল। তো এই সব লস গুলাই কনভেন্স লস বলা হচ্ছে, মানে কনভে হইতে যেটুকু লস সেটাকে কনভেন্স লস বলে। at the head of the main channel, তো এই যে লস গুলা যদি মেইন চ্যানেলে লস হয় তাহলে হচ্ছে known as gross quantity। তারপর হচ্ছে হেড at ব্রাঞ্চ চ্যানেল, যদি ব্রাঞ্চ চ্যানেলে লস যেটা আছে known as lateral quantity। at the outlet channel হচ্ছে known as outlet factor। at the head of the land irrigated is known as the net quantity। তো এই যে এখানে যে পরিমাণ একদম ওয়াটার পাওয়া যাবে একদম ফিল্ডে, ল্যান্ডে যে হেডটা আছে, মানে এই পয়েন্টে যে ওয়াটারটা পাওয়া যাবে এই সি পয়েন্টে, সেটাকে বলা হচ্ছে নেট কোয়ান্টিটি, মানে নেট কোয়ান্টিটি কতটুকু ওয়াটার পাওয়া যাবে। তো আশা করছি যে বিষয়টা তোমরা বুঝতে পারছো যে কি জিনিস। তো এখন আমরা দেখবো যে রিলেশনশিপ বিটুইন ডিউটি অ্যান্ড ডেল্টা অ্যান্ড হচ্ছে বেস পিরিয়ড। তো ডিউটি, ডেল্টা অ্যান্ড বেস পিরিয়ডের মধ্যে আসলে কি রিলেশনশিপটা আছে এটা আমরা দেখবো। তো ডি হচ্ছে ডিউটি। ডিউটি আমরা জানি যে কি, হেক্টর পার কিউমেক, এটার হচ্ছে ইউনিট। আর ডেল্টার ইউনিট কি, টোটাল ডেপথ অফ ওয়াটার সাপ্লাইড ইন মিটার। তো কতটুকু ওয়াটার লাগবে পুরা বেস পিরিয়ড জুড়ে, ঠিক আছে। তো আর বেস পিরিয়ড হচ্ছে ডেজ, মানে বেস পিরিয়ডের ইউনিটটা হচ্ছে ডেতে, কত ডে হচ্ছে এর বেস পিরিয়ড, ফার্স্ট ইরিগেশন থেকে লাস্ট ইরিগেশন পর্যন্ত কতদিন লাগে। তো এই যে এটা হচ্ছে তার বেস পিরিয়ড। ইফ টেক এ ফিল্ড of area d hectare, water supplied to the field corresponding to the water depth delta meter will be d into delta, তো হেক্টর ইন্টু মিটার। তাহলে কি জিনিসটা দেখো, তোমার হচ্ছে ডি ছিল হচ্ছে কি এর এরিয়া, আর ডেল্টা যেটা, ডেল্টা একটা মিটারে, এটা হচ্ছে একটা ডেপথ, হাইট, তাই না। তাহলে এরিয়া ইন্টু হাইট যদি করি, এরিয়া ইন্টু ডেপথ যদি করি, সেক্ষেত্রে কি পাবো আমরা, ভলিউম পাবো। তাহলে দেখো আমার ছিল হচ্ছে আগে হেক্টর, এখন মিটার দিয়ে গুণ করলাম, তাহলে হেক্টর মিটার হয়ে গেল, ডেল্টা ইন্টু ডি, হেক্টর মিটার। তো এটাকে যদি আমরা কিউবিক মিটার আনতে চাই, আমরা দেখাইছিলাম এর আগের দিন তোমাদের যে 1 হেক্টর সমান কি 10,000 মিটার স্কয়ার, কিভাবে সেটাও দেখাইছি যে 100 মিটারে হচ্ছে 1 হেক্টোমিটার, তাহলে দুইটা হেক্টোমিটার গুণ করলে 100 গুণ করলে 10,000 চলে আসে। তো ওটা এখানে করা হয়েছে যে হচ্ছে কি ডি ইন্টু ডেল্টা ইন্টু 10⁴ কিউবিক মিটারস। ওকে, তাহলে কি এগেইন ফর দ্য সেম ফিল্ড ডি হেক্টরস, এই ডি হেক্টরের এই সমান ফিল্ডের ক্ষেত্রে 1 কিউমেক অফ ওয়াটার ইজ টু ফ্লো ডিউরিং দ্য এন্টায়ার বেস পিরিয়ড।
তো এই যে ডি হেক্টর জমিটা আছে সেটার মধ্যে 1 কিউমেক অফ ওয়াটার ইজ টু ফ্লো ডিউরিং দ্য এন্টায়ার বেস পিরিয়ড, এই পুরো বেস পিরিয়ড জুড়ে 1 কিউমেক ওয়াটার এখানে ফ্লো করতে হবে। হেন্স দ্য ওয়াটার ইজ সাপ্লাইড টু বি টু দ্য ফিল্ড। তাহলে কতটুকু ওয়াটার সাপ্লাই হবে চিন্তা করো। এই পুরো বেস পিরিয়ড যদি প্রতি সেকেন্ডে যদি তুমি 1 মিটার কিউব করে ওয়াটার দাও তাহলে কতটুকু ওয়াটার এখানে সাপ্লাই হবে বুঝতে পারতেছো? তো ধরো সাপোজ এই যে বেস পিরিয়ডটা, টোটাল যে বেস পিরিয়ডটা আছে এটার হচ্ছে এই বি বেস পিরিয়ড, সেটার মধ্যে যদি তুমি 1 কিউমেক করে ওয়াটার দাও কি পরিমাণ ওয়াটার যাবে? তো বিটা আছে হচ্ছে কিসে, বি ডেজে আছে, তাই না? ধরো এই বিটা আছে হচ্ছে আমরা বললাম যে ডে, বি ডেজ। এখন বি ডেজটা কেমন হতে পারে, যে ধরো বি ইকুয়াল টু ধরো 100 ডেজ, সাপোজ 100 ডেজ। তো এই ডেটাকে যদি আমরা কি করতে চাই, যে এটাকে আমরা সেকেন্ডে আনতে চাই, কারণ এই 1 কিউমেক মানে কি, 1 কিউমেক মানে হচ্ছে 1 মিটার কিউব পার হচ্ছে সেকেন্ড, তাই না? তো এখন এই ইউনিটের সাথে যেহেতু এটা গুণ করবো যে কত মিটার কিউব ওয়াটার যাচ্ছে, এটা যদি বের করতে চাই এটার মতো, এখানে যেমন আমরা এত কিউবিক মিটার বের করবো, তো এখানেও যদি আমরা কিউবিক মিটার বের করতে চাই, এরকম মিটার কিউব বের করতে চাই, তাহলে কি করতে হবে আমাকে, এটা যেহেতু মিটার কিউব পার সেকেন্ড আছে, তাহলে যদি সেকেন্ডে আমি গুণ করে দিতে পারি তাহলে তো মিটার কিউব থেকে যাচ্ছে। তাহলে কিন্তু এই বিটা তো আছে ডে তে, তাহলে ডেটাকে যদি আমরা সেকেন্ডে নিই তাহলে কি করব, প্রথমে ডে কে আমরা নিয়ে আসবো আওয়ারে, তাহলে 24 দিয়ে গুণ করলাম, তারপরে আওয়ারটাকে নিয়ে আসবো আহ আহ কিসে, মিনিটে, তাহলে 60 দিয়ে গুণ করলাম, 60 আবার মিনিটটাকে নিয়ে আসবো সেকেন্ডে, আবার 60 দিয়ে গুণ করলাম, তাহলে এই আসলো আমার এই টোটাল বি ইনটু এত সেকেন্ড। তাহলে এত সেকেন্ড ইনটু হচ্ছে মিটার কিউব পার মিটার কিউব পার সেকেন্ড, তাহলে সেকেন্ড সেকেন্ড কাটা থাকলো মিটার কিউব, এই যে মিটার কিউব ইউনিটে আমি এখান থেকে পেয়ে গেলাম। তাহলে দেখো এইখান থেকেও আমরা একটা কি পেলাম, যে এই ডিউটি ডেল্টা ধরে একটা ভলিউম পেলাম ওয়াটারের, আবার বেস পিরিয়ড নিয়ে আরেকটা বেস পিরিয়ডকে কনসিডার করে আরেকটা ভলিউম ওয়াটারের আমরা পেলাম। এখন আমরা যেই ভলিউমই ধরি না কেন দুইটাই তো সমান হইতে হবে, কারণ ফিল্ড একই, একই ক্রপের জন্য একই সিজনে, তাহলে দুইটাই সমান, তাই কি না? তাহলে এই দুইটাকে সমান লিখে ফেললাম আমি, যেহেতু আমরা দুইটা একই সিজনে একই ক্রপের জন্য একই ফিল্ডের জন্য আমরা ধরেছি, তাহলে এই দুইটাকে সমান ধরে নিলাম। ধরে নিয়ে কি পেলাম এখানে দেখো, ডি ইন্টু ডেল্টা ইন্টু 10⁴ ইন্টু হচ্ছে কত, এইখানে হচ্ছে এই যে 1 ইন্টু এত, এই যে পেলাম আমরা এরকম। তাহলে এটা যদি হয় তাহলে এখান থেকে যদি আমরা ডেল্টা বের করতে চাই তাহলে কি লিখবো, যে বি ইন্টু এত 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 ইন্টু 1 ইন্টু এত থাকলো, এই যে উপরে যা আছে তাই থাকলো, নিচে হচ্ছে ডি ইন্টু 10। ওকে, তাহলে এই টোটাল জিনিসটাকে যদি আমরা ভাগ, সরি 10⁴ হবে, এটা এটা হচ্ছে আসেনি হয়তো, এটা জিনিসটা একটু খেয়াল করো, এটা হচ্ছে 10⁴, এখানে একটা পাওয়ার 4 হবে, এখানে একটা পাওয়ার 4 হবে, আর এই যে এটা 1টা আসে না, 1 ইন্টু এত, যাই হোক। তো এই হচ্ছে বিষয়টা। তো এখন এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কি পাবো, ডেল্টা ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে 8.64 বি বাই ডি, এই এত মিটার। তো এই হচ্ছে বিষয়টা, ধরো একটা কোন ফিল্ডের যদি তোমার বেস পিরিয়ড আর ডিউটি দেওয়া থাকে সেখান থেকে তুমি ডেল্টা বের করতে পারবা, বা ডেল্টা আর বেস পিরিয়ড যদি দেওয়া থাকে সেখান থেকে তুমি ডিউটি বের করতে পারবা, মানে যে কোনো দুইটা দেওয়া থাকলে এখান থেকে এই ইকুয়েশন থেকে আরেকটা বের করা যাবে। তো এটা একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন, এটা দিয়ে আমরা পরবর্তী ম্যাথমেটিক্যাল অনেক টার্ম সলভ করব। তো এই হচ্ছে ডিউটি ডেল্টার যে ইকুয়েশনটা সেটা। তো আশা করছি যে সবাই বুঝতে পারছো, যদি না বুঝতে পারো আমাকে বলতে পারো যে স্যার এই জায়গাটা বুঝি নাই। খুবই সহজ একটা বিষয়, আশা করি যে কারোর মানে না বোঝা থাকার কথা না, তারপরেও যদি কারো প্রবলেম হয়ে থাকে যে এই জায়গায় বুঝতে পারিনি তাহলে বলতে পারো। আচ্ছা ঠিক আছে, তাহলে এইখানে আসছি আমরা, গ্রস কমান্ড এরিয়া। এখানে দেখো, an area usually divided into a number of watershed and drainage valley usually runs on the watershed of water can flow from the both of the side due to the gravitational action only up to the drainage boundary. Thus, the particular area lying under a canal system for the irrigation can be done only up to the drainage boundary. The gross command area
is thus the total area lying drainage boundary which can be a command area or the irrigation canal system. তো বিষয়টা হচ্ছে ধরো একটা, তোমরা তো জানো যে হচ্ছে ওয়াটারশেড জিনিস কি বা ড্রেনেজ, তোমার ড্রেনেজ বাউন্ডারি কি, ড্রেনেজ ভ্যালি কি জিনিস, তো এইগুলা তোমরা তো জানো নিশ্চয়ই। যেটা হচ্ছে ওয়াটার, তারপর আমি একটু বলি, ওয়াটারশেড হচ্ছে এমন একটা এরিয়া, যেটা হচ্ছে হাইড্রোলজি আমি পড়াইছি অবশ্যই। ওয়াটারশেড হচ্ছে এমন একটা এরিয়া যেই এরিয়া থেকে ওয়াটারটা একটা চ্যানেলে বা একটা ক্যানেল সিস্টেমে প্রবেশ করে। ধরো পদ্মা নদীর ওয়াটারশেড যদি আমরা চিন্তা করি রাজশাহীতে, তাহলে রাজশাহীর আশপাশে যে এরিয়াগুলো আছে, যেই এরিয়াগুলো থেকে রেইন ওয়াটার হোক, যেই ওয়াটারগুলো পদ্মা নদীতে যে পড়ছে, সেইটাকে বলবো আমরা ড্রেনেজ, ড্রেনেজ এরিয়া। যেমন ও ড্রেনেজ বেসিন বা ওয়াটারশেড বলবো। যেমন রাজশাহীর ধরো এই পাশের অঞ্চলটা যেটুকু আছে, এর বাজার এইদিকে অঞ্চলটা যেটা আছে, এই দিকের ওয়াটার কিন্তু পদ্মা নদীতে যায়। কিন্তু ওই দিকটা যদি চিন্তা করো, মানে তোমার এই যে গ্রেটার রোড বা ওই দিকে ধরো তোমার আহ নিউ মার্কেটের পরের থেকে শালবাগান বা ওইদিকে যে ওয়াটারটা আছে, এদের ওয়াটার শেড কিন্তু পদ্মা নদী বলা চলে না। কারণ এদের বেশিরভাগ ওয়াটার তোমার ড্রেনে তোমার কি বলে সোয়ার ওয়াটার বলো বা রেইন ওয়াটার বলো, এটা যে ড্রেনেজ সিস্টেমটা, এটা মেইনলি ওইদিকে একটা বিল আছে, বিলটার নাম আমি ভুলে গেছি, সেই বিলে চলে যায়। তো এটা হচ্ছে সেই ক্ষেত্রে ওই বিলটা বা ওইখানে যদি কোনো ড্রেনেজ স্ট্রিম থাকে বা ওয়াটার স্ট্রিম থাকে, তাহলে এটা হচ্ছে তখন সেটার জন্য ওয়াটার শেড। তো এই যে বিষয়টা, তো এটা হচ্ছে ওয়াটার শেডের ডেফিনেশন। একটা ওয়াটার শেডের আন্ডারে যতটুকু ওয়াটার এরিয়া থাকে, যেটা মোটামুটি যে এই যে এরিয়াতে চাষবাস করা হয়, তো এই যে বিষয়টা বা এই যে আন্ডারে একটা ক্যানেল সিস্টেমের আন্ডারে যে এরিয়াগুলো থাকে, সেই এরিয়াটাকে বলা হচ্ছে গ্রস কমান্ড এরিয়া। এখন আসি যে কাল্টিভেবল কমান্ড এরিয়া। The gross command area also contain unfertile and barren land, alkaline soil, local pond, village, and other habitation. Other as habitation. These are known as uncultivable area. The remaining area which crop will be grown satisfactorily is known as cultivable command area. তো এখন চিন্তা করো, এই যে ড্রেনেজ বেসিন আমরা বললাম, এখন এই পদ্মার যে ড্রেনেজ বেসিন বললাম আমরা রাজশাহীর জন্য, তো সেই বেসিনে মধ্যে তোমার কাল্টিভেবল ল্যান্ড, দেখো শহরের মধ্যে তার চাষ হয় না, তাই না? চাষ হলে যেটুকু হয় ওই পারে, পদ্মার ওই পারে চরে, তাই না? তাহলে সেটা হচ্ছে কাল্টিভেবল কমান্ড এরিয়া, যেটুকুর মধ্যে চাষ হয়। আর যেটুকুর মধ্যে হয় না, এটা তো আর কাল্টিভেবল এর মধ্যে থাকলো না। তাহলে এটা হচ্ছে গ্রস কমান্ড এরিয়ার একটা অংশ, যে অংশটার মধ্যে চাষযোগ্য জমি আছে। তাহলে গ্রস কমান্ড এরিয়া ইকুয়াল টু কাল্টিভেবল, সিসিএ, কাল্টিভেবল কমান্ড এরিয়া প্লাস আনকালচারেবল বা যে এরিয়াটা থাকে সেটা। আনকালচারেবল কমান্ড এরিয়া ক্যান বি ফার্দার ক্লাসিক, সরি এটা আসলে এই যে কাল্টিভেবল না, কালচারেবল কমান্ড এরিয়া হবে। এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কাল্টিভেবল আর একটা হচ্ছে আনকাল্টিভেবল। তো it is the area which crop is grown as a particular time or season. তো এটা হচ্ছে সেই এরিয়া যেখানে crops are grown at a particular time or season, যেখানে একটা টাইম বা একটা সিজনে এটাকে crop grow করা যায়। আর uncultivable area is, in which the crop is not shown in a particular season, such area is kept under the cultivation in following season. তো এটা সবসময় যেমন করা যায় না। স্যার টাইম শেষ স্যার। আচ্ছা, to increase the fertility of the soil which has been reduced due to the intense cultivation, to provide the pasture land animal, to the crop shown in the land in different crop season, to protect the land from the possible danger of water logging. যেটার মধ্যে সব সিজনে করা যায় না, যেমন অনেক জমি আছে যেখানে ওয়াটার জমে থাকে ধরো বর্ষার সিজনে, তো সেই সব এরিয়ার যদি হয় এরকম হয়, তো সেই ক্ষেত্রে তোমার এটা একটা নির্দিষ্ট সিজনে হয়তো করতে হয়, না হলে প্রবলেম হয়। এই ধরনের যে জিনিসগুলোকে আনকাল্টিভেবল ল্যান্ড বলা হচ্ছে। তো এইখানে আরেকটা টার্ম হচ্ছে ইন্টেন্সিটি অফ ইরিগেশন। এই টার্মটা এর আগে বলেছি আমি হালকা করে, এইখানে আর কি মানে জাস্ট টার্মটা এসেছিল যার কারণে হয়তো বলা হয়েছিল। এখানে দেখি আসলে জিনিসটা কি, এখানে উদাহরণ সহ আসলে intensity of irrigation is defined as the percentage of cultivable land proposed to be irrigated during either crop season
অফ দ্য অর ডিউরিং এ ইয়ার। তো এইখানে যতটুকু কাল্টিভেবল ল্যান্ড, পার্সেন্টেজ অফ কাল্টিভেবল ল্যান্ড যে কোনো একটা সিজনে বা যে কোনো একটা ইয়ারে, তো সেটাই হচ্ছে ইন্টেন্সিটি অফ ইরিগেশন। ফর এক্সাম্পল, ইফ সিসিএ মানে হচ্ছে কালচারেবল কাল্টিভেবল কমান্ড এরিয়া অফ অ্যান ইরিগেশন ফিল্ড ইজ 120 হেক্টর, যদি এরকম হয়, out of 90 hectare of its land is cultivated during the Kharif season and 60 hectare of the land is cultivated during the Rabi season। তো এখানে 120 হেক্টর আছে, এর মধ্যে ধরো 90 হেক্টর জমি এর মধ্যে যেটা আছে সেটাকে ধরো খারিফ সিজনে করা যায় এবং 60 হেক্টর। তো এখন বলতে পারো যে স্যার 90 আর 60 তো 120 হলো না, বেশি হয়ে গেল, 150 হয়ে গেল, তাই না? তো এটা হচ্ছে বিষয়টা হচ্ছে, আর এই 60 হেক্টর যে জমি এখানে করা যাচ্ছে এটাই ওই 120 এর মধ্যেই আছে, ওই 90 এর মধ্যেও এই 60 আছে, 60 এর অংশ আছে, বুঝতে পারলা? মানে কিছু অংশ আছে হয়তো খারিফ সিজনে এটা আমাদের করা যাবে না, কোনো সমস্যা আছে সেই ল্যান্ডের। তো এরকম বিষয়টা, এই দুইটা মিলে 120 না হলেও মানে এই দুটার মধ্যে কমন এরিয়া আছে, মানে এটা যদি ভেন ডায়াগ্রাম আঁকো তাহলে 120ই হবে এবং এর মধ্যে ধরো কিছু ইন্টারসেক্টিং এরিয়া আছে, মানে সাপোজ এই যে ভেন চিত্র তোমরা পড়ছো না, ধরো এই 90-80 যাই, এই পাশে যদি 90 হয় 60 হয়, এর মধ্যে কিছু এরিয়া আছে যেটা দুইটার মধ্যেই আছে, এরকম আর কি ইন্টারসেক্টিং এরিয়া আছে। তো এই হচ্ছে বিষয়টা। তো এরকম যদি হয় তাহলে এই যে 160 হলো 90 হলো তোমার খারিফ সিজনে, আর এই 60 হলো হচ্ছে রবি সিজনে। তাহলে খারিফ সিজন তাহলে কি হবে যে এর ইন্টেন্সিটি অফ ইরিগেশন কি হবে, যে 90 ভাগ 120, তাহলে 75%। আবার যদি খারিফ সিজনে বের করি 60 ভাগ 120, তাহলে হচ্ছে 50%। তো টোটাল যে however the yearly intensity of irrigation will be equal to the sum of two, এই দুইটার যে পার্সেন্টেজ আছে এই দুইটা যোগ করলে যে পার্সেন্টেজটা আসবে এটা হচ্ছে ইয়ারলি। তো এটা হচ্ছে 75 প্লাস 50, তাহলে 120 কত আসলো, 50 প্লাস 70, 7 5 12, 125 আসবে, তাই তো? The yearly intensity of irrigation can be more than 100, তো ইয়ারলি ইন্টেন্সিটিটা 100 এর চেয়েও বেশি হতে পারে। তো যাই হোক, আরেকটু আছে যেটা হচ্ছে তোমাদের যেহেতু টাইম শেষ, হয়তো ক্লাস আছে তোমাদের, আমি নেক্সট দিন শেষ করে দেবো। ডেফিনেশন, হালকা ডেফিনেশন আছে, আর এর পরবর্তী ম্যাথ করতে হবে আমাদেরকে। তো ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাক।